প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের জন্য আবার নিয়ে হাজির হয়ে গিয়েছি তোমাদের ভোকেশনালের কেমিস্ট্রির জল রসায়ন অর্থাৎ ইউনিট 3-র কিছু এমসিকিউ প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা অনেক বেশি বা এরকমই তোমাদের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে বলে মনে হয়। তোমরা যাতে পরীক্ষাতে আরও বেশি করে নাম্বার পাও সেই প্রচেষ্টাই তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে এসেছি। তাহলে সময় নষ্ট না করে চলে যাওয়া যাক মূল ভিডিও। মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সবাইকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নতুন বন্ধুদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে উদ্দীপিত করবে নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। এবং যদি কোনো তোমাদের এই অধ্যায় সম্পর্কে কোনো ভিডিও প্রয়োজন থাকে বা বুঝতে যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। তোমাদের জন্য যথারীতি আমি অধ্যায়ের আলোচনা নিয়ে হাজির হব। তাহলে চলে যাওয়া যাক মূল পর্বে। জল রসায়ন এবং বা ইউনিট 3, যেখানে জল রসায়ন এবং হাইড্রোজেন পারঅক্সাইড এবং কিছু যৌগ, সেই থেকে তোমাদের 10 নাম্বার পড়বে। সেই 10 নাম্বারের এমসিকিউ প্রশ্নের মধ্যে জল রসায়নের কেমিস্ট্রি অফ ওয়াটারের যে কিছু প্রশ্নগুলো হয় বা যেগুলো পরীক্ষাতে পড়তে পারে, প্রথমেই রয়েছে ডিগ্রি অফ হার্ডনেস, ক্ষরতার মাত্রার একক হলো গ্রাম পার লিটার, মিলিগ্রাম পার লিটার, পিপিএম, কেজি পার লিটার। তোমাদের উত্তর হবে কিন্তু মিলিগ্রাম পার লিটার বা পিপিএম, বি এবং সি দুটোই হবে। ভারী জলের সংকেত হয় D3O, H2O, D2O, F2O। ভারী জলের সংকেত হয় D2O। ইডিটি এর পুরো নাম হলো ইথিলিন ডয়টেরিয়াম টেট্রা অ্যামোনিয়া, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক ক্লোরো, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথাইল ডয়টেরিয়াম টাইটেনিয়াম অ্যালুমিনা, ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, যেটা সেটাই হবে তোমাদের সি এর অপশানটা ঠিক। এরপরে 4এরটা, নিচের কোন বক্তব্যটি সঠিক? আয়নমুক্ত জলে ব্যাকটেরিয়া থাকতে পারে না, পাতিত জলে ব্যাকটেরিয়া থাকে, ক্ষর জলে ব্যাকটেরিয়া থাকে না, মৃদু জলে সহজেই ডিটারজেন্টের ফেনা উৎপন্ন হয়। তাহলে তোমাদের কোন উত্তরটা ঠিক হবে? তোমরা জানো প্রত্যেকেই প্রায়, মৃদু জলেই সহজেই ডিটারজেন্টের ফেনা উৎপন্ন হয় বা মৃদু জলেই সহজেই ডিটারজেন্ট দিলে ফেনা উৎপন্ন হবে। জলের ক্ষরতা পরিমাপের জন্য যে নির্দেশকটি ব্যবহার করা হয় তা হলো ফেনোলফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ইরিক্রোমাটিক ব্ল্যাক টি বা ইবিটি, ইরিক্রোমাটিক ব্ল্যাক টি বা ইবিটি। পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে কোনটি বেশি বিশুদ্ধ? আয়নমুক্ত জল, পাতিত জল, এ ও বি উভয়, কোনোটিই নয়। পাতিত জল সব থেকে বেশি বিশুদ্ধ, বি এর অপশানটা তোমাদের ঠিক হবে। এরপরে স্থায়ী ক্ষরতা। স্থায়ী ক্ষরতার কারণ হলো ক্যালসিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, কপার সালফেটের জন্য। অস্থায়ী ক্ষরতা। অস্থায়ী ক্ষরতা আমরা জানি কার্বনেট যুক্ত যৌগের জন্য, সি এর অপশানটা ঠিক হবে ক্যালসিয়াম বাইকার্বনেটের জন্য। বিশুদ্ধ জলের পিএইচ হলো 0, 14, 6, 7। বিশুদ্ধ জলের পিএইচ হলো 7। প্রাকৃতিকভাবে সব থেকে বিশুদ্ধ জল হলো নদীর জল, বৃষ্টির জল, সমুদ্রের জল, বন্যার জল। বৃষ্টির জল সব থেকে বিশুদ্ধ প্রাকৃতিকভাবে। কিন্তু ক্যালগন এক রাসায়নিক সংকেত, ক্যালগনের রাসায়নিক সংকেত হবে, ক্যালগনের রাসায়নিক সংকেত হলো Na3PO4, Na2NA4PO3/6, NaPO3/6, আর তোমাদের রয়েছে Na2HPO4। তোমাদের Na2NA4PO3/6 অথবা NaPO3/6, এই দুটো উত্তরই ঠিক হবে। 1 লিটার ক্ষর জলের নমুনাতে 1.4 × 10⁻³ গ্রাম ক্যালসিয়াম সালফেট আছে, জলের ক্ষরতা কত হবে? এটা কিন্তু তোমাদের করে বের করাতে হবে। এটা তোমাদের জন্য থাকলো, যদি না পারো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, তাহলে এই প্রশ্নের উত্তর আমি তোমাদের সামনে হাজির করব। 10⁵ লিটার ক্ষর জলকে মৃদু জলে পরিণত করতে জিওলাইট বেডের উপর দিয়ে চালনা করা হলো। জিওলাইট বেডকে পুনরুদ্ধার করার জন্য 500 লিটার 25 গ্রাম পার লিটার মাত্রার NaCl দ্রবণের প্রয়োজন হয়। জলের ক্ষরতা নির্ণয় করো।
এটাও তোমাদের এক অঙ্কের প্রশ্ন, এই অঙ্ক করে বের করতে হবে। যদি তোমরা না পেরে থাকো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, এর উত্তর কিন্তু তোমাদের যেটা হবে সেটা হচ্ছে 106.8 ppm, এই উত্তরটা হবে তোমাদের কোষে, তোমাদেরকে বের করতে হবে। ইডিটিএ রাসায়নিক সংকেত কোনটি সঠিক? তোমাদের ইডিটিএ রাসায়নিক সংকেত আমরা জানি ইথিলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, সেটা কিন্তু তোমাদের একেবারে যেটা রয়েছে ডি এর উত্তর, সেই ডি এর উত্তরটা তোমাদের ঠিক হবে। জলের মোট ক্ষরতা মান নির্ভর করে কেবল নন কার্বনেট লবণের উপর, কেবল কার্বনেট লবণের উপর, নন কার্বনেট ও কার্বনেট লবণের মোট পরিমাণের উপর, কোনো নন কার্বনেট ও কার্বনেট লবণের পরিমাণের উপর নির্ভর করে না। তোমাদের সি এর উত্তরটা ঠিক হবে। দুটোই পরিমাণ কার্বনেট এবং নন কার্বনেট দুটোরই লবণের মোট যোগফলকে জলের ক্ষরতার পরিমাপে ব্যবহার করা হয়, বা দুটোর মোট পরিমাণ ক্ষরতার পরিমাণ। একটি উদ্যাগী যৌগ হলো, উদ্যাগী যৌগ মানে যে বায়ুমণ্ডলে খোলা অবস্থায় থাকলে তার জলীয় বা জল বায়ুমণ্ডলে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে সে গুঁড়ো আকারে পরিণত হয়, সেটা হবে তোমাদের সোডিয়াম কার্বনেট 10 অণু জল। সোডিয়াম কার্বনেট 10 অণু জল বায়ুতে খোলা অবস্থায় রাখলে কত অণু জল ত্যাগ করে? কত অণু জল ত্যাগ করে? 8 অণু, 10 অণু, 6 অণু, 9 অণু জল ত্যাগ করে। একটি উদ্গ্রহণকারী যৌগ, উদ্গ্রহণকারী অর্থাৎ বায়ুতে রাখলে যে নিজে বায়ুমণ্ডল থেকে জল শোষণ করে সেই জলে দ্রবীভূত হয়ে যায়, সেটা হবে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই জন্যই কিন্তু খোলা বাতাসে লবণ রাখলে জলে পরিণত হয়, বিশেষ করে বর্ষাকালে। একটি জলাকর্ষী যৌগ হলো সোডিয়াম ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, সোডিয়াম সালফেট 10 অণু জল, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড একটি জলাকর্ষী যৌগ। বয়লারের লন্ড্রিতে এবং গৃহস্থালির কাজে ক্ষর জলকে মৃদু জলে পরিণত করতে কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আয়ন বিনিময় পদ্ধতি, জিওলাইট পদ্ধতি, ক্যালগন পদ্ধতি, ফসফেট কন্ডিশনিং পদ্ধতি। তোমাদের ক্যালগন পদ্ধতি ব্যবহার করা হয়। জলে ফেনা তৈরিতে বাধা দান করে এমন একটি রাসায়নিক পদার্থ হলো Na2SO4, Na3PO4, ক্যাস্টর অয়েল, NO2SO3, ক্যাস্টর অয়েল। বয়লারের গায়ে মরিচা রোধ করতে জলে কি মেশানো হয়? সোডিয়াম সালফাট বা সালফাইড, ক্যালসিয়াম সালফাইড, Na2SO4, Na3PO4। বয়লারের মরিচা রোধ করতে জলে মেশানো হয় সোডিয়াম সালফাইড, Na2S বা Na2SO3, এর অপশানটা তোমাদের ঠিক হবে। অস্থায়ী ক্ষরতা দূরীকরণের জন্য প্রয়োজনীয় পদ্ধতি হলো স্ফুটন বা ক্লার্কের পদ্ধতি, সোডা লাইম পদ্ধতি, আয়ন বিনিময় পদ্ধতি, কোনোটিই নয়। অস্থায়ী ক্ষরতা যেহেতু স্ফুটিয়ে আমরা দূরীকরণ করতে পারি বা ক্লার্কের পদ্ধতিতে দূরীকরণ করতে পারি। কোন পদ্ধতিতে জলে কোনো আয়ন বা খনিজ লবণ থাকে না? স্ফুটন পদ্ধতিতে, ক্লার্কের পদ্ধতিতে, জিওলাইট পদ্ধতিতে, আয়ন বিনিময় পদ্ধতিতে। আয়ন বিনিময় পদ্ধতিতে। জিওলাইট পারমুটেটের সাধারণ সংকেত হলো Na2O, Al2O3, XSiO2, YH2O। এখানে X ও Y এর মান যথাক্রমে X228, Y426, X225, Y327, X210, Y226। তোমাদের এই অপশনটাই ঠিক হবে, সি এরটা 210, 226। জিওলাইট পারমুটেটের সাধারণ রাসায়নিক নাম হলো সোডিয়াম অ্যালুমিনেট তোমার সিলিকেট, ডি এর অপশানটা ঠিক হবে। বয়লারে খরজল ব্যবহারের ফলে বয়লারে যে ক্ষয় হয় তাকে বলে কস্টিক এমব্রিল্যান্ড। তারপরে তোমাদের বয়লারের খরজল ব্যবহারের ফলে তা থেকে উৎপন্ন অ্যাসিড বয়লারকে ক্ষয় করলে তাকে বলে কোরোশন। বয়লার স্কেল হলো বয়লারের গায়ে ভেতরের দেওয়ালে যে আঁশ তৈরি হয় তাকে বলা হয় বয়লারের স্কেল বা বয়লার আঁশ। প্রিমিং অ্যান্ড ফোমিং যে কারণে হয় তা হলো খরজলে তৈলাক্ত ও দ্রবণীয় পদার্থ যদি মিশে থাকে, যখন ফেনা উৎপন্ন হয় তখন বলা হয় ফোমিং এবং প্রিমিং এফেক্ট। এরপরে তোমাদের 30-এর প্রশ্ন, পার্টস পার মিলিয়ন বা ppm মাপা হয় কত ভাগ জলের ওজনের উপর? 10 লক্ষ ভাগ জলের ওজনের উপর। জলের ক্ষরতা পরিমাপের সময় সমস্ত নন কার্বনেট
ও কার্বনেট লবণকে কোন লবণের সমতুল্য পরিমাণের সঙ্গে তুলনা করা হয়? সব ক্যালসিয়াম কার্বনেটের সমতুল্য লবণের সঙ্গে তুলনা করা হয়। কাগজ, কৃত্রিম সিল্ক ও রঞ্জন শিল্পে কোন জল ব্যবহার করা হয়? বিশুদ্ধ আয়নবিহীন জল, মৃদু জল, তোমাদের মৃদু জল ব্যবহার করা হয়। লন্ড্রিতে বা খাবার ভালো সিদ্ধ করতে তুমি কোন জল ব্যবহার করবে? মৃদু জল ব্যবহার করবে। জিওলাইট পারমুটেড স্তম্ভে পুনরুদ্ধার করার জন্য কোন দ্রবণকে পাঠানো হয়? তার মধ্য দিয়ে 10% NaCl অর্থাৎ সাধারণ লবণের 10% জলীয় দ্রবণকে পাঠানো হয়। কোন জলে পাইরোজেন যৌগ বর্তমান থাকে না? পাতিত জলে পাইরোজেন যৌগ বর্তমান থাকে না। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন জল ব্যবহার করা হয়? D2O বা ভারী জল। 50 ml খর জল নিয়ে 3 ml বাফার যোগ করে 2-3 ফোঁটা EBTA যোগ করার পরে 0.05 m EDTA দ্রবণ বুরেটে নিয়ে টাইট্রেশন করলে EDTA এর পরিমাণ 20 ml হলে জলের ক্ষরতা কত? তার জন্য তোমাদের একটা ফর্মুলা রয়েছে। জলের ক্ষরতা সমান 20 V/ppm হয়। যেহেতু V এর মান এখানে 20 ml দেওয়া রয়েছে, তাই 20 × 20 অর্থাৎ 400 ppm হবে। ইনজেকশনের জল কি পদ্ধতিতে তৈরি করা হয়? ইনজেকশনের জল পাতন পদ্ধতিতে তৈরি করা, উচ্চমানের পাতন পদ্ধতিতে তৈরি করা হয়। তাহলে আজকে এইখান পর্যন্তই। পরবর্তী ভিডিও তোমাদের সামনে নিয়ে আর কিছু সময়ের মধ্যেই হাজির হয়ে যাব। আশা করি প্রত্যেকেই ভালো থাকবে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবে না, বন্ধুদের জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।